Hello, assalamu alaikum to everyone and to me too. আজকে আসলে আমার কিছু বিষয় বলার সবচেয়ে বেশি জরুরি যে আমি কিন্তু একজন প্রফেশনাল ডাক্তার বা আমি সার্টিফাইড ডক্টর না, কিন্তু আমি অনলি ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজে গ্র্যাজুয়েশন করেছি। কিন্তু এখানে আজকে একটা বিষয় বলার জন্য, আমার খালাতো বোন, আমার অনেক ছোটো বোন, আমার বড় ছেলের চাইতেও সে প্রায় 9-10 মাসের ছোট হবে। ওর নাম হচ্ছে মিম, আরিয়া চৌধুরী মিম। তো ও এখন ইংল্যান্ডে আছে। তো ওর কাছে আরেক ভাই মিতু আন্টির ছেলে মাসিয়াত, ও আমার খালাতো ভাই, ও আমার বড় ছেলে 2 মাসের ছোট। তো ওরা সেই 2003-এ যখন আমার পাপা এবং আমার নানু যখন খুব অসুস্থ ছিলেন, আমার নানু তখন একদম মৃত্যুসজ্জায়। অ্যাকচুয়ালি আমার নানুর কিডনি ড্যামেজ হয়েছিল এবং পরপর 2 থেকে 3 বছর, অলমোস্ট 2 বছর উনি পুরো একদম ডেথ বেডে, একদম মৃত্যুসজ্জায় ছিলেন। উনি উঠতেও পারতেন না। উনি কোনোভাবে ওনাকে হয়তো বা ওয়াশরুমে নিয়ে যাওয়া হতো, একদম বিছানায় পড়ে গেছিলেন আর কি, কিছুই করতে পারতেন না, খেতে পারতেন না, সবাই মিলে জোর করে খাওয়াতে হতো। তো ওই সময়টায় 2003-এ আমার পাপা যখন মাত্র তার ব্রেন তার ব্রেন ক্যান্সার ছিল, সেই এক ধরনের ক্যান্সার হয়েছিল, ক্যান্সার টিউমার হয়েছিল আর কি, ক্যান্সার না। তো ওই টিউমারটা রিমুভ করে, ওটা বায়োপসি করার পরে ধরা পড়লো যে ওটা খুব একটা ক্যান্সার। বাট দ্য থিং ইজ, টিউমারটা যখন রিমুভ করে ওটাকে ক্যান্সার না অন্য কিছু, আমি যখন ইয়াতে যাই, পাপা যখন অপারেশনটা করে, পাপার অপারেশনের 4 দিন পর সাকসেসফুল হয়ে গেছে অলরেডি। 4 দিন পর আমি, মেজর হারুন আর আমার ছোটো ছোটো কাজিন ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়ার চেন্নাই অ্যাপোলো ক্যান্সার হসপিটালে পাপার এই সার্জারিটা হয়েছে। তো আমরা ইন্ডিয়াতে যাওয়ার পরে দেখলাম যে পাপা তখন মোটামুটি ভালো, সেন্স ফিরেছে তার আরও 2 দিন আগে। 24 আওয়ার্স উনি আইসিইউ ছিল, তারপরে মোটামুটি সেন্স ফিরে গেছে। বাট তখন কিন্তু আমি আসলে জানতাম না যে আমার পাপা যে বাঁচবে না। আমার স্টেপ ফাদার, উনি আমার সৎ বাবা ছিলেন, কিন্তু উনি আমার নিজের বাবার সাথে কোনো অংশ কম ছিলেন না, কারণ উনি আমাকে 3.5 বছর বয়সে নিয়ে আসছে আমার আম্মুর সাথে, এবং তখন থেকে একদম নিজের বাবার মতো উনি মানুষ করেছেন পুরো। তো কখনোই পার্থক্য করে নাই, বাপ্পি বা আমি আলাদা, তার বাপ্পি তার নিজের বাচ্চা, আমি তার স্টেপ আগের ঘরের, তার আমার আম্মুর আগের ঘরের মেয়ে, এই হিসাবে কোনো দিনও 2 রকম চোখে দেখেনি। তো বাট এবার পাপা বেসিক্যালি একজন মানুষ ভালো ছিল, তার বাচ্চা ছাড়া, ধর বাপি তার ছেলে, আমি তার মেয়ে, কিন্তু এছাড়াও বাইরের সবার, সে কারোর জন্য কখনো নেগেটিভ ছিল, সবার জন্য উনি ভালো ছিলেন, অসম্ভব রকমের। তো পাপার অপারেশনের পর পাপা যখন আমরা যখন গেলাম চেন্নাইতে, যখন দেখি পাপা সুস্থ, কিন্তু মেজর হারুনকে ইনফর্ম করা হয়েছিল যে পাপা আর বাঁচবে না, এবং পাপার ওষুধটা কতটা ভয়ঙ্কর ছিল, কিন্তু আমরা কেউ জানতাম না। আমি জানতাম না, আমার আম্মু জানতো না, এবং আম্মু তাও যতটুকু, যেহেতু সাথে সাথে ছিল, যতটুকু জানতো আমি সেটাও জানতাম না। কারণ আমি যাওয়ার পরই পাপাকে 4 দিন, তো তখন পাপাকে মোটামুটি আর 2-3 দিন পরে পাপাকে রিলিজ দিয়ে দিচ্ছে। রিলিজ দেওয়ার পরে পাপা সহকারে আমরা যে একটা একটা হোটেল, ঠিক না হসপিটালেরই একটা বোর্ডিংয়ের মতো ছিল, ওখানে হোটেলের মতো, রোগীর অ্যাটেন্ডেন্সরা থাকতে পারতো, বিশেষ করে যারা ফরেন পেশেন্ট যারা যেত আর কি, তো তাদের অ্যাটেন্ডেন্সরা, তো আমরা তো অ্যাটেন্ডেন্স হিসাবে গিয়েছিলাম। তো আমরা ওখানে 2টা রুম ছিল, তো একটা রুমে পাপা আর আম্মু, একটা রুমে আমি, মেজর হারুন বা আমার ছেলে, আর ওদিকে বাপির এক ফ্রেন্ড অপু, ও এখন কানাডায় থাকে, ও ওখানে তখন অ্যাকচুয়ালি ও ব্যাঙ্গালোরে পড়ছিল কম্পিউটার সায়েন্সে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, বাট তখন ও চলে আসে পাপার জন্য, এবং পুরো সময়টাই সে আমার আম্মুর সাথে ছিল, পুরো টাইমটাতে, পুরো অপারেটিং টাইমটাতেই। কিন্তু লাস্টে যখন আমরা গেলাম তখন আর আমাদের সাথে ছিল না, কিন্তু ওখানেও যে আমার আম্মু ছিল আলাদা একটা জায়গায় ছিল। তো হোয়াট এভার, এই প্রসঙ্গটা আমার বলার একটা বড় কারণ হচ্ছে, আমার আমার বাবা যে মারা গেছেন 2003, আমার নিজের বাবা কিন্তু বেঁচে আছেন, কিন্তু আমার স্টেপ ফাদার যে মারা গেছেন, বা আমার বাবাই, স্টেপ ফাদার বলাটা আসলে খুব একটা তার প্রতি অন্যায় করা। আর এটা বলতে হয় আসলে যাতে করে আমার এটা বোঝানোর জন্য যে এটা বোঝানোর জন্য না যে উনি আমার সৎ বাবা বা এই ছিল, এই টাইপের না, বাট
আমার আম্মার সেকেন্ড হাজব্যান্ড। তো আমি তাকে অ্যাডভাইস করতে হলে তো আমাকে বলতে হবে বিষয়টা, জানাতে হবে। তো এইটাই। আর আমার নিজের আব্বু এটাই। তো হোয়াট এভার, যার যে আমার জন্মদাতা পিতা ছিলেন, উনি তো আর আমার জন্মদাতা পিতা ছিলেন না, কিন্তু কোনো অংশে কম ছিলেন না। আমার জন্মদাতা পিতা যতটুকু টেক কেয়ার করেন, আমার পাপা, আমার ভাই এবং আমাকে সেইভাবেই, সেই নজরে দেখতেন, নিজের আপন সন্তানের মতো। ভাইকে যেরকম আমার নিজের সন্তান, সেরকম আমাকেও সে একইভাবে, মানে যে খাবারটা নিয়ে আসতো, তার জন্য যতটুকু আমার জন্য অতটুকু, বাপির জন্য যতটুকু আমার জন্য অতটুকু। তো এই, আমি আসলে এটা বলার পিছনে রিজন হচ্ছে, আমার আবার যে অসুখটা ওইটা একরকম, কিন্তু আমার একটা প্রবলেম আমি আরেকবারও শেয়ার করেছি, 2020 থেকে হচ্ছে। কিন্তু এই জিনিসটা আমার কাছে, আমার মনে হয় না, এটা প্রথমে অনেকে ধারণা করছিল যে হয়তো বা এটা আমার কোনো ক্যান্সার জাতীয়, বাট আমি কিন্তু ডাক্তার না, যেটা প্রথমে বললাম যে আমি কোনো সার্টিফাইড ডাক্তার না। কিন্তু আজকে প্রায় 2020 থেকে তো 5 বছর হবে, এই 2025-এর ফেব্রুয়ারিতে 5 বছর হবে এই যে এই জিনিসটা আমি দেখানোর জন্য, যেটা এখন বাইরে হচ্ছে। তো সবাই দেখলে বুঝবে, এটাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্যাট। এই জিনিসটা আমার ভিতরে, এটা কিন্তু নর্মাল কোনো ফোড়া না বা গোটা না। এটা আমি জানি ডাক্তার হয়তো আমার সাথে ডিফার করবে, কিন্তু এটা আমি এক নাগারে হচ্ছে, তাই আমি বিষয়টা বলতে পারি। এটা আমার কিন্তু শুধুমাত্র এখানে না, বিভিন্ন জায়গায় বাড়ির। এবং এইখান থেকে যে জিনিসটা মেনলি হয়, আমি প্রথম আবিষ্কার করবো এটা 2022, সেটা হচ্ছে আমার কোনি ঠিক না, হ্যান্ড জয়েন্ট, ঠিক কোনিতে না, হ্যান্ড জয়েন্টের একটু এই পাশে, ঠিক যে জায়গাটা হাড়, মানে কোনির থেকে একটু উপরে হাড়টা, মানে কবজির থেকে নিচে যে একটা হাড় চলে গেছে কোনি পর্যন্ত, সেই হাড়ের ঠিক বরাবর এই যে এইরকম জিনিসটা হলো, হয়ে প্রায় এতখানি ফুলে গেল, অনেকখানি, ধরেন এতখানি ফুলে গেল। তো ফুলে যাওয়ার পর, সম্পূর্ণ ফুলে যাওয়ার পরে আমার এত বেশি ফুলে গেল যে আমার হাতের শেপটাই চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু অনেকবার হয়েছে, মানে এটা প্রথম হয় 2021-এ, 22 না 21-এ। এবং হওয়ার পরে আমি না এত বেশি হয়ে যেতাম, আমি ভেবেছি এটা সাধারণ একটা ফোড়া। তো ফোড়া ভেবে আমি ফোড়াটা আমি থেকে এত যন্ত্রণা করতেছে, ভিতরে অনেক ইয়েলো, আমি দেখতে মনে হয় পুজ। ঠিক পরে আমি বুঝতে পারলাম বিষয়টা, যে এটা পুজ না। আমি জানি আমি ডাক্তারদেরকে আপনি বুঝাতে পারবো, কিন্তু আমি আসলে নিজে ভুগে ভুগে বিষয়গুলো পুরো সাফার করছি। তো আজকে প্রায় 5 বছর হয়ে যাচ্ছে, তো আমি এটা খুব ভালো ডিফাইন করতে পারি। তো হোয়াট, আমি হাতটা, আমার আম্মু তো তখন পুরো সুস্থ, বেঁচে আছে, ডায়ালিসিস করছে, আমি ওই রুমটাতে। তো আমি হাত প্রচণ্ড জোরে ওয়ালে দিলাম, যে ওয়ালে একটু ইয়াতে কাটতে তো পারবো না, কারণ হাত এখানে, আর আমার এটা হলো ডান হাতে হয়েছে, সবসময় আমার ডান হাতেই, বা হাতে একবার দুবার হয়েছে, কিন্তু ডান হাতেই আমার বেসিক্যালি সবসময় এই বিষয় এটা হয়েছে সবসময়। তো আমি আমার হাতের যে এই কর্নারটার ভিতরে, কর্নারের একটু উপরে, হাড়ের উপর দিয়ে ঠিক এইটাই, কিন্তু এটা এত বড় হয়ে গেছিলো, এবং ভিতরে এটা তো অল্প একটু অল্প একটু আসছে, ওটা অনেকখানি। তো ওটা যখন আমি জোরে দিলাম, ওটা ফেটে গেল ঠিকই, পানি বেরোলো ঠিকই, কিন্তু পুঁজ না। আমি না তখন অবাক হয়ে গেলাম, এবং সাথে সাথে আমার সাদা হাড়টা বের হয়ে গেল ভিতর থেকে। তখন আমি পরিষ্কার বুঝতে পারলাম বিষয়টা, এটা হাড়, ভিতরে যে হাড় মানে বোন, স্কেলেটন, মানুষের শরীরের ভিতরে যে কঙ্কালটা থাকে হোয়াইট, ওটা গলে যাচ্ছে ওখান থেকে, মানে গলে ওখান থেকে বেরোচ্ছে। এই জিনিসটাই ঠিক এখানে, কারণ এটার ধরন, ফোড়া একটা আলাদা জিনিস। ফোড়া আমার আগে বহুবার হয়েছে, গত 4-5 বছরে হয় নাই, আমি আগে অনেক ভুগেছি বিভিন্ন সময়, বিভিন্ন রকমের ইনফেকশনে ভুগেছি আমার সারা। কারণ আমার বডিতে অ্যাকচুয়ালি ব্লাড সেল, রেড ব্লাড সেল এনাফ না, হোয়াইট ব্লাড সেলের আধিক্যটা বেশি। তো ওইটার জন্য আমার সবসময় এই জিনিসটা হয়, এটা হোয়াইট ব্লাড সেল বেশি হলে এই বিষয়টা ওটা বেরোয় আসে আর কি বিভিন্নভাবে। কিন্তু এটা কিন্তু এবার হয়েছে, এটা হাড়ের থেকে আসে। তবে 2021-এ হয়েছিল এটা ভিতরে, এই যে এই জিনিসটাই ভিতরে হয়েছিল প্রায় 2টা থেকে 3টার মতো, পুরা কানের বাইরের দিকে একটা হয়েছিল, এই যে এই ভিতরে এই জায়গাটাতে, আর ভিতরে একদম মানে মাথার খুলি, যে খুলির সাথে কান যেখানটা কাটকায় থাকে, ওখানে হয়েছিল বড় বড় 2টা। এবং এটাতে আমার মুখটা ফুলে, আমি কিন্তু আমার 2021-এর জুন মাস থেকে এটা শুরু হয়েছে। এবং এটা নর্মালি একটা ফোড়া হলে কিন্তু কিছুদিন বেড়ে যায়, কিন্তু এটা কিন্তু নর্মাল যে ফোড়া বা ইনফেকশনের যে মেথড বা যে আর কি, যেইভাবে এটা বোঝা যায়, ডাক্তাররা যেভাবে বুঝতে পারে, সার্টিফাই করতে পারে বিষয়টা, যে
হ্যাঁ এটা একটা ফোড়া বা এটা একটা ওই নিয়ম মেনে কিন্তু হয়নি, কারণ আমার নিজের বহুতবার ফোড়া হয়েছে। ফোড়া হলে দেখা গেছে আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ ভুগেছে, ঠিক হয়ে গেছে। কিন্তু আমার এরকম 2021 প্লাস এরকম আরও হয়েছে যে এক নাগারে 1 মাস 1.5 মাস 2 মাস ধরে একই জিনিস যাচ্ছে না, মানে ভিতর থেকে হাড় গলছে আর হাড় গলে গলে বেরোচ্ছে, হাড় গলছে আর লিকুইড হাড় বেরোয় আসতেছে। হাড় কীভাবে, হাড় পাউডার হয়ে যাচ্ছে, পাউডার হয়ে সেটা যখন বেরোবে তখন বাড়ি যে মাসেল এগুলা মেল্টেড হয়ে যাচ্ছে, ওটার সাথে মানে বার্স্ট হওয়ার পরে একটু একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটির মতো পরমাণুর স্ট্রাকচার এদিক ওদিক হলে এই জিনিসটা ওটা হাড়েও হতে পারে। একমাত্র হাড়ে কিন্তু ওই বিষয়টা ছাড়া কিন্তু হাড় গলার কোনো রিজন নেই যে হাড় গলে যাবে, এটাই একমাত্র সায়েন্টিফিক ব্যাখ্যা যে নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটি মানে পরমাণুর স্ট্রাকচার যেটা আছে পুরো অবস্থাটা ওটা যদি চেঞ্জ, ইলেকট্রন প্রোটন নিউট্রন ওটার অবস্থান যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ব্লাস্ট হবে। যেভাবে কিন্তু নিউক্লিয়ার বোমা হয়ে বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন সময় নিউক্লিয়ার অ্যাটাক হলে যেই সিচুয়েশনগুলো হয়েছে এই পর্যন্ত আমাদের পৃথিবীর ইতিহাসে। তো হোয়াট এভার এই জিনিসটা হলে কিন্তু, কারণ মাংস টাংশতে ইনফেকশন বা ফোড়া হয় কিন্তু হাড়ে কিন্তু হয় না। হাড়ের ভিতরে যে জিনিসটা হয়, হাড় কিন্তু যখন এই ধরনের পরমাণু চেঞ্জ স্ট্রাকচার চেঞ্জের কারণে যখন হাড় ব্লাস্ট করবে, হাড়ের ছোটো ছোটো অ্যাটমগুলো বা মলিকুলগুলো যখন ব্রাস্ট করবে, ব্রাস্ট করলে কিন্তু সেটা গুঁড়া প্রথমে পাউডার হবে, আর তারপরে সেটা বাডি যে মাসেল ওটার সাথে যখন তার এক মানে কী বলবো এটাকে সংঘাত হবে যখন আর কি, তখন প্লাস ওইটার ভিতর প্লাস হাড়ের ভিতরেও কিন্তু এক ধরনের লিকুইডিটি থাকে। মারা যাওয়ার পরে হয়তো বা থাকে না, মরে গেলে মানুষের লিকুইডিটি, কারণ লিকুইডিটি মানুষকে বাঁচায় রাখে। লিকুইডিটি হচ্ছে লাইফ বা ওয়াটার ফ্লুইড, যেটা কিনা মানুষকে বাঁচায় রাখে। কিন্তু যেই ওটা এই জন্য লাশের পরেও হাড় থাকে কিন্তু হাড়ের ভিতরে কিন্তু লিকুইডিটি থাকে না। তো ওই লিকুইডিটি কিন্তু আমরা কিন্তু লাইফ, তো লিকুইডিটিটা বেরোয় আসতে চায়, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে। কিন্তু কীভাবে বেরোবে, আপনার অ্যাটমিক স্ট্রাকচারটা চেঞ্জ হওয়ার কারণে। এখন এই জিনিসটা যখন হয় তখনই কিন্তু এইটা প্রথমে হয় ভিতরে, যেমন আমার মাথার ভিতরে স্কালে হয়েছে, এটাকে কী বলে মাথার ভিতরে খুলি বা স্কাল, এর ভিতরে হয়েছিল একদম এই পাশ থেকে। তো হয়ে কিন্তু ওটার দেখতে এটা এরকম, কিন্তু এটা তো ছোটো, ওটা আরও অনেক বড়ো হয়েছিল। এই আশ্চর্যজনকভাবে আমার কানের এগুলা এই পাশগুলা হাড়গুলো গলে এই পর্যন্ত আমার কিন্তু এখানে নেমে আসছে। এটা সামনাসামনি দেখলেও কেউ বুঝতে পারবে, দুইটা কানের সাথে পার্থক্য করলে এটার স্ট্রাকচার আর এর স্ট্রাকচার গলে এটা নিচে চলে আসছিল। তো এখন তো এই আমি আসলে প্রচণ্ড সোয়েট করছি, একটু পর আমার ঘাম আমার মুছতে হচ্ছে, মানে চোখ টোক সব ভিজে যাচ্ছে দুই পাশ থেকে। তো কারণ আমি একটু গরম সহ্য করতে পারি, একটু গরমে প্রচণ্ড সোয়েট করতে থাকি। তো এখন ভিতর থেকে যখন এটা বেরো আসে, এটার প্রসিডিউর শুরু হয়েছিল 2021 জুন জুলাই মের লাস্টের থেকে শুরু হয়েছে। মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তবে সেপ্টেম্বরে একদম হাইয়েস্ট, মানে অগস্টের লাস্টে এবং সেপ্টেম্বরে হাইয়েস্ট। এবং ওই সময় কিন্তু আমার বার্থডে, কেউ কিন্তু আমার ছবি আছে, আমাকে দেখলে কেউ বুঝবে না যে আমি এরকম ভয়ঙ্কর একটা অবস্থার ভিতরে যাচ্ছি, কারণ আমার কিন্তু ভয়ঙ্কর পেইন হচ্ছে, যেমন এখানে প্রচণ্ড পেইন, ওখানে প্রচণ্ড পেইন হইতো, মুখ ফুলে এতখানি হয়ে গেছিলো। আমি তো চুল দিয়ে এভাবে ঢেকে তারপর আমি সেই ছবিটা লিপস্টিক দিয়ে ব্লু প্লাক করে ওর ভিতরে আমি কিন্তু হেসে হেসে অনেকগুলো ছবি তুলেছে, কেউ কিন্তু দেখলে বুঝতেও পারবে না, ভাবতেও পারবে না যে আমার এরকম ভয়ঙ্কর একটা অবস্থার ভিতর দিয়ে আমি যাচ্ছি, যে কোনো সময় আমার জান বেড়ে যেতে পারে, কারণ এটা হলো আমার ব্রেইনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। ব্রেইন এবং মানে আমাদের ব্রেইনটা কোথায় থাকে, স্কালের ভিতরে থাকে, খুলির ভিতরে সুরক্ষিত বসে থাকে। সে খুলিটার কিছু মানে ব্রেনের ভিতরে যেই জায়গাটায় থাকে সে তার উপর প্রেশার পড়বে, প্রেশার পড়লে যে কোনো মুহূর্তে ডেথ। তো এটা কিন্তু পাপার সেই যে টিউমার ছিল ওটার সাথে কিন্তু কোনো মিল নাই, কিন্তু এটা এক ধরনের, এটা সম্পূর্ণ আরেকটা, এটা অটোমেটিক বিভিন্ন জায়গায় অ্যাটমিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে ওখানে ব্লাস্ট হতে থাকে। এটা একদম ভিতরে হাড়ের থেকে শুরু করে সব জায়গায়। এটা আমি প্রথমেই বুঝতে পারি, তখন এটা আমি আস্তে 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 ধরতে পারি। তো এখন যেরকম যে আবার হাতে আছে এখনও, এই যে এই সাইড দিয়ে একটু হচ্ছে, এটা এখনও যায় নাই, রং যায় নাই, এই যে এখান থেকে এখন একটু হচ্ছে, এই হাতে প্রায় হয়, বা হাতেও হয়, বিভিন্ন সময় হয় এই জিনিসগুলা। বাট এটা শুরু হয়েছিল 2016, এই হাতের এই যে হ্যান্ডে কিন্তু এটা
সবার আগে, এটা হলো 2016-র পর থেকে, 16 না 17-র দিকে। ওই আমার ছোটো খালার সাথে যেদিন আমার ছোটো খালা বলতেছে হেলের আন্টির সাথে যেদিন রাগারাগি হলো, ওইটার পর থেকে আমার এই হাতের, এই 2 হাতে, আন্টি তো প্রচণ্ড রকমের মারামারি, আন্টির যে কারণে যে জিনিসটা হয়েছে তা না, কিন্তু ওই সময়টাই সামহাও মানে বসে গেলে আর কি, হাতের কোনো প্রেশার পড়লে যে জিনিসটা হয়, যে কোনো কারণে যদি বসে যায় তখন কিন্তু এটা স্প্রেড করতে পারে আর কি। তো ওইটার জন্য কিন্তু এটা রয়ে গেছে, জিনিসটা যায়নি। কিন্তু ওটার ভিতরে এখন আবার নতুন জিনিস হচ্ছে যে অ্যাটমিক ব্লাস্টারগুলো হচ্ছে, এটার সাথে আবার ওটার কোনো সম্পর্ক যুক্ত না, দুটো একটু আলাদা জিনিস। তো এই সেম জিনিসটা কিন্তু আবার এখানে হয়েছে। এই যে হলুদ দেখা যাচ্ছে না, এটা কিন্তু হাড়ের অ্যাটমিক ব্লাস্টারের কারণে যে হাড় যে পেস্ট হয়েছে, ভুলে গেছে, লিকুইড, হাড়ের যে লিকুইড, ওটা এখান থেকে এইখানে চলে আসছে, বেরোয় আসছে, এবং প্রচণ্ড যন্ত্রণায় যে এইগুলো সব ফুলে গেছে কিন্তু এখান থেকে। আজকে একটু ফুলাটা কম, গতকাল খুব মারাত্মক ছিল, এতখানি ছিল, গতকাল বসা উচিত ছিল, তাহলে সবাই বুঝতে পারতো। কিন্তু এখনও বুঝতে পারো যে এখানে কোনো ফুলা নাই, কিন্তু এখানে এই জিনিসটা, সেটা 2021-এ আমি কিন্তু এত ভয়ঙ্কর যন্ত্রণা, এবং আমি কিন্তু বুঝতেছিলাম যে যে কোনো সময় আমার রাতটা বের হয়ে যাবে, কারণ এটা মাথার খুলি বা স্কাল, এবং তার ভিতরে হচ্ছে ব্রেইন, ওই অবস্থার ভিতরে আমার মুখটা এরকম হয়ে এখান থেকে এক নাগাড়ে, এবং এই যন্ত্র লিকুইডটা বন্ধ হয়ে গেছিলো সেপ্টেম্বরেই, কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইকে, কিন্তু ওই নিয়ে আমি পরীক্ষা দিয়েছি দুটো, একটা বিজনেস কমিউনিকেশন এবং ফিনান্সিয়াল বিজনেস ফাইন্যান্স, যেটা আর কি আমাদের ফাইন্যান্স, এই দুটো পরীক্ষা আমি দিয়েছি এই 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 ভয়ঙ্কর এই অবস্থা নিয়ে। এবং এটা দেওয়ার পর প্রত্যেকটাতে 100% অ্যান্সার দিয়ে আসছিলাম ওর ভিতরেই, এবং আল্লাহ করে রেজাল্ট অত ভালো হয় নাই, দুটাতেই C+। কিন্তু আমি যে C+ পাইছি এটাই মনে হয় বেশি, কারণ আমি 100% অ্যান্সার দিয়েছি। তারপরে আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম আরও বেশি ভালো রেজাল্ট হবে, কারণ হলো আমার এই ভয়াবহ অবস্থা নিয়ে আমি কিন্তু এত দূরে 45 কিলোমিটার আপ ডাউন জার্নি করতে হয়েছে আমাকে পুরা দুইটা পরীক্ষার জন্য, এবং দুইটা পরীক্ষায় কিন্তু আমি 100% অ্যান্সার করেছি। ফিনান্স যেটা বিজনেস ফাইন্যান্স যেটা, ওটা একটু কয়েকটা জায়গাতে হয়তো বা অ্যাকসেপ্টেড নাও হইতে পারে আর ইয়ার কাছে, টিচারের কাছে, কিন্তু 100% ছিল, ওটাতে ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল আর কি, আরেকটু। তো অসুবিধা নেই, সেটা দেয় নাই, তাতে আমার কাছে টিচারদের সবচেয়ে বেশি, ডিসিশনই সবচেয়ে বেশি রেসপেক্টেড, কারণ ওনারা এক্সামিনাররা জানেন, আমি বুঝবো না, আমি পরীক্ষা দিব ঠিকই, কিন্তু পরীক্ষার নাম্বারিং করার অনেক রকম স্টেপ থাকে, অনেক রকম দিক থাকে, যেটা কিন্তু আমি এখন ছোটোবেলায় বুঝতাম না, আগেও বুঝতাম না, কিন্তু এখন বুঝি। এই জন্য ওনারা যতটুকু দিয়েছে এটা আমার যথেষ্ট, মানে আমি এনাফ, আমি আমার এটা নিয়ে আমার কোনো রকমের মন খারাপ নাই, এবং আমি বলতেও যাইনি যে C+ হয়েছে, আমি আসলে আরও ভালো পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পরীক্ষা দিয়েছিলাম কি ভয়ঙ্কর এটা, এই ছোট্ট এই জিনিসটা দেখলে যে কেউ ফোড়া ভাববে, কিন্তু এই জিনিসটা কিন্তু লঙ্গিং করে, অন্তত ফোড়া হলে ফোড়ার ধাঁচটাও না, এটা ডাক্তার বলতে হবে যে ফোড়া হওয়ার পরে এটার যে অবস্থাগুলো, এক একটা স্টেটগুলা, একটা পর্যায়ে কোন পর্যায়ে যে কী হয়, ওটার সাথে কোনো মিল নাই, কিন্তু ওটা সম্পূর্ণ ডিফারেন্ট। আর এটা কোনো ক্যান্সার বলবো না, কারণ ক্যান্সার হলে তো এটা আজকে 4-5 বছর ধরে একটা ক্যান্সার কন্টিনিউ করে, আর ক্যান্সার সেটার ভাবচক্করই আলাদা। সো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ, আমার কোনো ক্যান্সার হয় নাই, এটা টোটালি। আরেকটা জিনিস কি, ক্যান্সার ওটা অনেকে বুঝায়, সাপোজ মেজর হারুনের সাথে যখন আমার বিয়ে হয়েছিল, মেজর হারুন কিন্তু বিয়ের 2-3 বছর পর থেকেই হি ক্যান্সেলড মি, যে সে আমাকে আমার মতো একটা মেয়ের বিয়ে করছে, যে উইজ নট দ্যাট ইমপ্রেসিভ। আসলে এই যে আমি আমি ছবিগুলো মাসিয়ার যে ছবিগুলো মিমকে দিচ্ছি, মিম যখন আমাকে যে ভিডিওগুলো দিল, আমি দেখলাম আমার যদিও খুব মিষ্টি ছোটোখাটো সব কিছু, কিন্তু এই বড় মুখ, এত বড় মুখ থলথল করে, মিতু আন্টি কি সুন্দর, আমার খালা শিমু আন্টি, মিতু আন্টিরা সেম, ওদের ফিগার স্ট্রাকচার সব কিছু মিলে আন্টির, আমার আম্মা সারা জীবন খুব সুন্দর ছিল, কিন্তু আমি কিন্তু তাদের তুলনায় কিচ্ছু না। হেলেন আন্টি, এদের আন্টিদের তুলনায় আমি তেমন কিছুই না। মনির আন্টি তো আরও অসম্ভব সুন্দরী, আমি ধারে কাছেও না। কিন্তু ছোটোখাটো মানে একদম আমার নানু যেরকম ছোটোখাটো ছিল, কিন্তু নানু আরও সুন্দরী ছিল, কারণ নানু হলো ডায়না, আমার মামার মেয়ে। কিন্তু আমার নানু যখন মারা যায় তখন তো একদম বার্ন হয়ে গেছিলো তার বডি, এই জন্য কিছু বোঝা যাচ্ছিল না। সে তখন 76-77 বছরের একজন মহিলা, আমার নানু যখন মারা যায়। তো ওই সময় আমার পাপার অপারেশনের পরে আসছিলাম, তো ওই ভিডিওটাতে আমি খুব হাসতেছিলাম, ওই ভিডিওটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি প্রচণ্ড হাসতাম। তো পাপার তখন অপারেশন করে আমরা তখন মাত্র আসছি, ঢাকা আসার পরেই কোরবানি ঈদ, ঢাকা মানে আমরা যখন ঈদ করেছি, কিন্তু
ইন্ডিয়াতে, মানে পাপা রোজার মধ্যে পাপার ব্রেন অপারেশন হয়েছিল। তো ঈদের পর্যন্ত পাপা থাকে না। ঈদ আমি মেজর হারুনের সাথে চলে আসলাম, আর পাপাকে প্লেনে করে আমরা চেন্নাই থেকে ঢাকা পাঠিয়ে দিলাম, আম্মু আর পাপাকে বাই এয়ার ঢাকা চলে আসলো তারা। তো ওটা রোজার মধ্যে পাপারা ঈদ করেছে ঢাকায়, আর আমরা রোজার ঈদ করেছিলাম ইন্ডিয়াতে 2002-তে। তারপর ওখান থেকে আমরা ঢাকাতে আসলাম, ঢাকাতে এসে তারপরেই যে কুরবানি ঈদটা, ওই ঈদের সময় আমরা সবাই একদম, পাপা তখন একদম সুস্থ। তো আমি পাপাকে যখন দেখতেছিলাম যে পাপা এত সুস্থ হয়ে গেছে, তো পাপা নিশ্চয়ই একদম ঠিক হয়ে গেছে। আমি এত খুশি ছিলাম, কারণ আমি খুব ভয় পেয়েছিলাম এটা ব্রেনের টিউমার, কিন্তু কেউ আমাকে বলে না যে ওটা পাপার ক্যান্সার হয়েছিল, এটা একটা ব্রেনের টিউমার। এই এই জিনিস পাপা নিশ্চয়ই এটা ওভারকাম করে ফেলছে, এত ভালো অপারেশন হয়েছিল, নিশ্চয়ই পাপা ভালো হয়ে গেছে। তো যখন পাপা বাংলাদেশে আসলো, কিন্তু আমি জানতাম না যে অ্যাকচুয়ালি স্টেটটা কি। প্রথম কিছুটা আন্দাজ করতে পারলাম না, কিছুটা আমি ইনফরমেশন পেলাম পাপার অপারেশনের 6 মাস পরে, মানে ওই ভিডিওরও আরও অনেক মাস পর ইয়াতে গিয়েছে, পাপা ক্যান্টনমেন্টে গিয়েছে। পাপাকে তখন ওই আমি একজন নিউরোলজিস্ট দেখাবো সিএমএইচে, তো মেজর হারুন যেতে পারছিল কিনা আমার ঠিক মনে পড়ে, কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম পাপাকে আর্মির গাড়িতে করে। তো সে মেজর হারুন তখন ছিল এমটিও না, এসটি ডাইরেক্টরেটের জি টু এসটি ডাইরেক্টরেট এইচপি ছিল। তো সো ওখান থেকে আমি যখন নিয়ে গেলাম পাপাকে দেখলো যে নিউরোলজিস্ট, তখন মেজর হারুন ছিল কি থাকলেও যা হোক আমাকে ডেকেছে ডাক্তার, ডেকে তখন আমাকে পার্সোনালি বললো যে পাপার অবস্থা ভালো না। তখন আমি এই প্রথম জানতে পারলাম, তখন আমি না থান্ডার হয়ে গেলাম। এটা কিন্তু অনেক পরে, এটা হচ্ছে আমরা তো নভেম্বরে পাপার অপারেশন হয়েছিল, নভেম্বরে বা অক্টোবরের লাস্টে বা নভেম্বরে, আর আমরা মানে এটা হলো পাপা মারা গেছিলো নভেম্বরের 25 তারিখে, আর এটা বোধহয় জুলাই অগস্টের দিকে। তখন মানে পাপা বোধহয় আবার অসুস্থ হওয়া শুরু হয়েছে আর কি। বাট আমি কিন্তু জানি যে পাপা ঠিক হয়ে গেছে, পাপার জীবনে কোনো দিন জিনিস হবে না। হয়তো এত বড় একটা অপারেশনের কারণে পাপার বারবার আঘাত হবে, যে কিন্তু পাপা ঠিক হয়ে যাবে। তো তখন যখন ডাক্তার আমাকে এই কথা বললাম, তখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে কেন পাপাকে এটা সে ভালো হয়ে যাবে না, পাপা তো এটা তো পুরো 100% সাকসেসফুল অপারেশন বলে যে। তখন ডাক্তার আমাকে এটা কথা বলে নাই, কিন্তু আমি পুরো তখনই আমি প্রথম বুঝলাম যে এটা এতটা ডেঞ্জারাস ছিল। তো তখন আমার কাছে খুব খারাপ লাগে যে পাপার সেকেন্ড টাইম অপারেশনের জন্য যে যেই ব্যবস্থাগুলো কী করতে হবে না করতে হবে আমি জিজ্ঞেস করলাম সবাইকে। তখন প্রথম এই অপু আসে নাই, বাপ্পি বোধ হয় কিছুটা বললো যে জিনিসটা হয়েছে বাপ্পি, প্লাস এটা সব কিছু দিয়ে আবার সুইডেনে পাঠালো সব কিছু, প্লাস বিভিন্ন জায়গাতে বাপ্পি সব রিপোর্টগুলো পাঠালো ইমেল দিয়ে। তো সবখান থেকে একটাই আসলো, যে রেজাল্ট আসলো, একটাই রেজাল্ট আসলো যে যেই রেজাল্টটা দিয়েছিল আর কি ব্যাক্সের পরে, যে এটা কখনোই ভালো হবে না। সুইডেন থেকেও একই কথা বললো, এটার জন্য সুইডেনে নিয়ে যাওয়া হলো না পাপাকে। তো যে কথাটা বললো যে পাপাকে যদি আবার অপারেশন করা হয়, প্রথমবার তো 6-7 মাস পরে রেস করছে, তারপরের বার হবে সেটা হলো 3 মাস পর, তারপরে হবে 1.5 মাস পর, তারপরে হবে 20-25 দিন পর, তারপরে হবে 10-12 দিন পর। তো এইভাবে তো অপারেশন করা আসলেই সম্ভব না। ও যে এইভাবে একটা মাথাতে এমনিতেই টিকবে না, এমনি বারবার যদি মাথা এভাবে অপারেশন করা সে তো অটোমেটিকই টিকবে না। তো এটার জন্য পাপাকে আর সেকেন্ড টাইম অপারেশন করা হয় নাই। মানে আমার ভাই, তারপরে আমার নানারা মামারা সবাই মিলে, মামা তখনও বেঁচে ছিল এবং মামা মোটামুটি সুস্থ ছিল, আম্মু সবাই মিলে তখন এই ডিসিশনটা নিল, এবং যেটা তাদের কোনো ভুল ডিসিশন না যে বারবার অপারেশন করার কোনো অর্থ নেই। বাট আমার কাছে মনে হয় যে আমি তখন বিষয়গুলো যদি আমি এখনকার মতো বুঝতাম, এখনকার মতো জানতাম, আমার যদি এখনকার যেই সেন্সগুলো আসছে, যে বুদ্ধিমত্তাগুলো আসছে, আমি তখন হয়তো বা পাপাকে বলতাম কি পাপা তুমি এটা নিজে নিজে মেডিটেশন করে চেষ্টা করো, যে এটা বাড়তে দিবা না, এটাকে ঠিক করে ফেলবা, ইউ হ্যাভ টু কন্ট্রোল দিস, এনি হাউ ইউ হ্যাভ টু কন্ট্রোল দিস। বাট আমি জানি এটা কতটা কারণ এক একজনের কমিউনিকেশন, এক একজনের এক এক ধরনের, সিস্টেম সিচুয়েশন এক এক রকমের। তার কি সেটা মানে পাপার মেন্টালিটিটা বা স্ট্রংনেস বা স্ট্রেংথ কতটা ছিল এই বিষয়ে, মেডিটেশনের ডেপথ কতটা হতো, যে অনেক কিছু নির্ভর করে এখানে। বাট তারপরও চেষ্টা তো হতো অনেক ভালো একটা রেজাল্ট আসতে পারতো। তো হোয়াট এভার আল্লাহ পাপাকে নিয়ে গেছে, এটা খুবই অল্প বয়সে, যেমন আমার বয়সে এখন 51, আমার পাপা মাত্র 56 না 57 বছর বয়সে মারা গেছে। এটা মানে আনবিলিভেবল।
57-58 মতো এরকম, মানে আনবিলিভেবল। মানে সেই বয়সটাতে কিন্তু আমার আন্টিরা আজকে ইংল্যান্ডে গেছে, সবাই এটা কোনো বয়সই না এখনকার যুগে। সেই বয়সে আমার পাপা দুনিয়া থেকে চলে গেছে। এখন সেই সময় আমার পাপার চুলগুলো সাদা ছিল, যে আমার আম্মুর চুল আর আমার সব চুল, এখানকার চুল সব সাদা হয়ে গেছে, যে সব সাদা হয়ে গেছে চুল। আমার চুল এখন সাদা হয়ে গেছে 51 বছর বয়সী। তো এখন এই জিনিসটা দিয়ে আমি দেখালাম। তো এইটার আমি এখন নিজে আমি কিন্তু ডাক্তারের কাছে যাইনি। কারণ কি, ডাক্তার যদি এখন ডায়াগনস্টিক করে বলে যে এটা একটা ক্যান্সার বা কোনো কিছু, আজকে কিন্তু এটা আমি এটা এখন আর মানবো না, কারণ এটা 5 বছর হয়ে যাচ্ছে। আমি মরে গেলে মরে যাবো, কিন্তু আই উইল নট অ্যাডমিট যে এটা একটা ক্যান্সার। এটা আমার খুব সম্ভবত, যেটা আমার ছোটোবেলা থেকে হতো অল্পতেই, এটা আমার খুব ছোটো থেকে এটা টেন্ডেন্সি, ইনফেকশন, ব্লাড ইনফেক্টেড হয়ে যায়। বাট ইনফেকশন টেকনিক কিন্তু সেটা ছিল আগে শুধুমাত্র মাসেলে, স্কিনে, এখানে ছিল। কিন্তু এখন সেটা আমার হাড়ে, যে মানে এটা অ্যাটমিক ব্লাস্ট হওয়ার কারণে হাড়ে হচ্ছে। হাড়ে কিন্তু ইনফেকশন হওয়ার কোনো সুযোগ না। হাড় ভীষণ স্ট্রং একটা বিষয়, যেটা কিনা 2000-3000 বছরের আগেরও হাড়ের ফসিল পাওয়া যায়। কিন্তু মাসেল এক জিনিস, ভেরি সফট, কিন্তু আর হাড় একটা আলাদা জিনিস। হাড় কিন্তু কখনোই মেল্ট হওয়ার কোনো সুযোগ নেই। এটা তখনই মেল্ট হবে যদি এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটির মতো স্ট্রং, বা ওই যে 2005 ইয়া দেখায় না, স্টার ওয়ার কি ছিল ছবিটার নাম ভুলে গেছি, টম ক্রুজ ছিল, যেটা কিনা অনেক আগে একটা ছবি হচ্ছিল, ওটা রিমেক, হলিউডের মুভি। ওখানে দেখায় না যে এলিয়ানরা বড় বড় এক ধরনের নিউক্লিয়ার রিয়েক্টরের মাধ্যমে, মানুষ টানুষ গাছপালা কিছু থাকতেছে না, সব একদম মানে প্রথমে ছাই হয়ে যাচ্ছে অ্যাশ, তারপরে একদম উড়ে যাচ্ছে। তো ওই রকমই কিছু একটা বিষয়, কিন্তু ওইটা না, এটা ডিফারেন্ট। এটা কেউ কিছু মারতেছে না, কেউ অ্যাটাক করতেছে না, আমি কোনো উইপন পড়তেছে না, নাথিং। এটা অটোমেটিক্যালি ভিতরে যে অ্যাটমিক যে মডেল বা স্ট্রাকচার আছে, ওইটাতে চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা ব্লাস্ট হচ্ছে। সাপোজ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একটা নিউট্রন প্রোটন যে নিউক্লিয়াসটা, ওটার যদি এতটুকু অবস্থানের এদিক ওদিক হয়, তাহলে কিন্তু পুরো ব্রাস্ট হবে। আর ব্রাস্ট হলে ওই জায়গাগুলো ব্রাস্ট হওয়ার শুরু আস্তে 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 ঠিক ব্ল্যাক হলে যেরকম উধাও হয়ে যায় না, ওরকম মানুষের শরীর কিন্তু নাই হয়ে যাবে সম্পূর্ণ, আস্তে 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 একদম নাই হয়ে যাবে। ডাস্টে পরিণত হবে, মেল্ট, তারপর লিকুইড ডাস্ট, লিকুইড মেল্টিং পদার্থতে পরিণত হবে, একদম গলিত পদার্থ, তারপর ওখান থেকে একদম আস্তে আস্তে নাই হয়ে যাবে। আল্লাহ কিন্তু এভাবে শূন্য থেকে মানুষকে নিয়ে আসছে, ম্যাটার থেকে আস্তে 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 অ্যান্টি ম্যাটার থেকে ম্যাটার থেকে আজকে এতদূর আমরা কিন্তু আসছি। তো সো দ্য সেম, এইভাবেই আর কি আমরা দুনিয়া থেকে হয়তো একসঙ্গে চলে যাবো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডই হয়তো বা থাকবে না। তারপরও মানে মানুষের বেঁচে থাকার বা টিকে থাকার বা দুনিয়া থাকবে, এটাই মানুষ আশা করে। আর আমাদের জীবন এত ছোট, একটা মানুষ আমাদের লেভেলের মানুষ হাইয়েস্ট 100 বছর বাঁচে। আমার পাপা মাত্র 56-57 বছর বাঁচছে। আমার নানু বেঁচেছে 77 বছর, বা 76-77 বছর। আমার আম্মু বাঁচল 76 বছর বয়স, এবং মানে 75 কি 76 আমার আম্মা বেঁচেছে 76 বছর। তারপর আমার মামা তো খুবই অল্প, মামাও এরকম, মানে পাপার মামার সাথে 1.5-2 বছরের ডিফারেন্স বোধ। আমার পাপার থেকে মামা বোধ 1.5-2 বছরের বড়। তো আমার মামাও কত অল্প বয়সে মারা গেছে। আমার পাপা মারা যাওয়ার 1.5 বছর পরেই আমার মামা মারা গেছে। তো এইভাবেই আর কি আমরা কেউই থাকবো না এই দুনিয়াতে, আমরা সবাই চলে যাবো। আমরা নো ওয়ান উইল স্টে, বা এই পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের কিছুই থাকবে না। তারপরে যতদিন আছে, যে কয়দিন আল্লাহ আয়ু রেখেছেন, সেটা 1 দিন রাখুক আর 50 বছর রাখুক, আর 2 দিন রাখুক বা 1 বছর 2 বছর যাই থাকুক, আল্লাহ যে কদিন বাঁচায়, আল্লাহ যাতে স্ট্রেংথ নিয়ে বাঁচায়, এবং এই বিষয়গুলোর সাথে যুদ্ধ করে যে না, এটা আবার ঠিক হয়ে যাবে। বাট আরেকটা বিষয় হচ্ছে, আমার ছোটোবেলা থেকে ব্লাডে রেড ব্লাড সেল, এটা অক্সিজেন বহন করে, প্লাস আপনার বডিকে প্রচণ্ড স্ট্রং রাখে, উইক করে না, শরীরের যেই ফ্লুইডটা মানুষকে স্ট্রং করে, মানে উইক শক্তি নিয়ে আসে, ওই শক্তিটাকে দুর্বল করে দেয়, সেটা হচ্ছে যদি না কম থাকে, সেটা এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে রেড ব্লাড সেল। তো এখন রেড ব্লাড সেল আমার বডিতে সবসময়, যেটা বা হিমোগ্লোবিন আর কি, হিমোগ্লোবিনের ভিতরে হিমোগ্লোবিন কখনো এক্সেস থাকে না, হাইয়েস্ট 9 হিমোগ্লোবিন থাকবে, কখনো 7-এ চলে যায়, কখনো 8, কখনো 9,
10 খুব অল্পই হয়েছে, 11, 12, আমার লাইফে 12 কোনো দিনও হয়নি, 11.25 হাইয়েস্ট হিমোগ্লোবিন। বাট দ্যাট ইজ নট অ্যানাফ। হিমোগ্লোবিন হতে হয় হলো 15, 16, 14, এরকম থাকলে মানুষ ভালো মতো কাজ করতে পারে, স্ট্রং থাকে সব কিছু, মানে মানুষের শক্তি থাকে শরীরে সব কিছু। তো এইটা যদি রেগুলার অল্প থাকে তখনই বিভিন্ন রকমের ইনফেকশন হয় বডিতে, বিভিন্ন রকমের। যেরকম ধীমান তো আমার প্রথম বাচ্চা আমি কনসিভ করি, যখন ধীমান 5 মাস না 6 মাস হবে আর কি, আমি যখন ক্যারিং, তখন আমার কিন্তু সারা বডি, বাট ওটা আবার অন্যরকম হয়েছিল। ওটা স্কিনের ভিতরে এক ধরনের ইয়েলো, মানে এটাও আমাকে ডাক্তার তখন তখন তো আমি টেস্ট করতাম, এখন যেরকম টেস্ট দিই না, সারা বাড়িতে, হোল বাড়িতে দেখলে মনে হবে যে বড় 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 ফুসকা পড়লে বা গান্ধী পোকা এসে মারলে যেরকম যে ধরনের হয়, সেরকম সারা বাড়িতে আসলো। তো যখন ডাক্তারকে দেখালাম, ডাক্তার টেস্ট দেওয়ার পরে বললো যে না, এটা তো খারাপ কিছু না, বাট এটা ব্লাডের হিমোগ্লোবিনটা অল্প হওয়াতে, না মানে নট এনাফ হিমোগ্লোবিন বা রেড ব্লাড সেল যথেষ্ট নয় বডিতে, বডি মানে ব্লাডে এনাফ রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন না থাকার জন্য এটা সারা বডিতে চলে আসে। মানে বাচ্চা এখন বেবি টেনে নিচ্ছে সম্পূর্ণ, প্রত্যেকটা বাচ্চা, আমি আমার মাঠ থেকে কীভাবে টেনে আসছি, কিন্তু আমার আম্মার এই প্রবলেমটা হয়নি, কারণ তার শরীরে যথেষ্ট হিমোগ্লোবিন বা রক্ত ছিল, যথেষ্ট রক্তটা ছিল। আমার শরীরে রক্ত খুবই কম থাকে, একদমই থাকে না রক্ত। তো রক্ত না থাকলে তখন এই জিনিসগুলো, তো ওইটা রেগুলার, এটা বছরের পর বছর যখন হয় তখনই খুব সম্ভবত এটা হয়। কিন্তু এটা বাট আমারটা এখন যেটা হচ্ছে সেটা কিন্তু ব্লাডেরও না, এটা হচ্ছে একদম হাড় মেল্টেড হয়ে এটা আসছে, আর এই পরমাণুর স্ট্রাকচার চেঞ্জ হওয়ার জন্য এটা সম্পূর্ণ আলাদা জিনিস। এই যে এখানে একদম পুরা ছোট 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 হয়ে সারাক্ষণ পানি চুয়ে আসতেছে। এই যে ভিজে গেছে সম্পূর্ণ, মাথায় এই জায়গাটা সম্পূর্ণ ভিজতেই থাকে, ভিজে সব চুল উঠে যাচ্ছে। আজকেও এতগুলো চুল পড়লো, সব হেয়ার লুজ হচ্ছে সময়, যেটা কিনা খুব রিস্কি আমার কাছে। তো হোয়াট এভার, ওই সময় এখন তো আমার এইজ হয়েছে, আর সবচেয়ে বড় যে নাকের হাড় আর গোশত আলাদা হওয়াতে পুরোপুরি আলাদা করতে পারে না, কিন্তু অনেকখানি আলাদা, মানে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটির কারণে, এখানে ব্লাস্ট হওয়ার কারণে এটা আলগা হয়ে গেছে কিছুটা। বাট এটা ছিল আরও অনেক চিকন। ওই আমার আগের ছবিটা দেখলেই, মানে ওই ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছে যে সে 2003-এ, তারও আগের ভিডিও আসছে অনেক, এটা মামাদের কাছে থাকতে হবে, যার বিয়ে, যারা বিয়ে করছিল, মিতু আন্টির বিয়ের ভিডিও, ওগুলোতে তো আরও ছোটো ছিলাম। মিতু আন্টির বিয়ের ভিডিওতে একদম স্লিম তখন, বাট আমার মুখটা সবসময় একটু গোল ছিল, এখানে যেরকম একটু লম্বা আসে এই ফোনগুলোতে, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার মুখটা একটু রাউন্ড শেপ, যেটা আমার অ্যাপল ফোন থেকে যদি ফোন ছবি তোলা হয় তখন দেখা যায়। প্লাস এখনও একটু হয়েছে, দূর থেকে রাউন্ড মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ, দূর থেকে রাউন্ড মনে হয়, কিন্তু যখন ক্লোজ করা হয় তখন। আর প্লাস এখন মুখটুক শুকিয়েছে, কিন্তু শুকালেও এখনও অনেক ভারী, এক্সট্রা চামড়া আলাদা, এখনও অনেক ভারী, অনেক রকম। তো হোয়াট এভার, আল্লাহ আমার পাপাকে জান্নাতে নিয়ে গেছেন, কারণ ওনার মতো একজন ভালো মানুষ ছিল না। তো এখন আমারও মাঝে মাঝে মনে হয় হয়তো বা পাপার মতো হয়তো বা ওই অসুখটাই আমার হয়নি বা হবে না কখনো ইনশাল্লাহ। বাট এই যে এক নাগারে ভুগতেছি আজকে 5 বছর, যে কোনো সময় কিন্তু জান বের হয়ে যেতে পারে, কারণ এটা খুব রিস্কি, বিকজ হাড় গলে যায়। বাট আমার জান এখনও বাহির হয় নাই, কবে বের হবে জানি না। বাট আমি ট্রাই, মানুষ তো যতক্ষণ বেঁচে থাকে, মানুষ চেষ্টা করে বেঁচে থাকার, মানে আই উইল ট্রাই মাই বেস্ট টু লিভ মোর অ্যান্ড মোর, লেটস ওয়াচ হাউ লং আই ক্যান বি অ্যালাইভ। তো সো এটা জাস্ট দেখালাম আর কি। তো এটা আমি যাবো না, এটার জন্য আমি ডাক্তারের কাছে যাবো না, এটা রেগুলার, এই যে এটা হয়ে শুকিয়ে এই জায়গার ভিতরে নকশা চেঞ্জ হয়ে গেছে, আমার নাকের, নাক বলছি, আমার কানের পুরা চেঞ্জ হয়ে গেছে, কানের শেপ চেঞ্জ হয়ে গেছে। তো এটা সুস্থ কখনো হব কি না জানি না, আশা করতেছি। তবে আমি ঠিক করেছি, এখন এইজ হয়েছে তো, মিতু আন্টিও আমাকে অনেক বলে যে ক্যালসিয়াম খাওয়ার জন্য, তো আমি ক্যালসিয়াম
তারপর আয়রন ট্যাবলেট, ভিটামিন, এই 3টা এখন থেকে কিনে খাওয়া শুরু করব। এগুলোর 3টা যদি আমি খাই তাহলে আশা করতেছি আমি স্কিনের বা এই যে হাড় এবং এই 3টার ইয়াটা ঠিক মতো থাকবে আশা করতেছি। তো ঠিক আছে, বাট ডাক্তারের কাছে এখন যাবো না, ডাক্তারের কাছে যাবো 60 বছরের, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। এর ভিতরে যে কোনো কিছু হলে আমি যদি মারা যাই, নো ওয়ান ক্যান ক্লেম যে এটা হয়েছে বইটা হয়েছে, আমি আল্লাহ আমাকে নিয়ে যাও নিয়ে যাবে। কিন্তু যে কয়দিন আর 60 বছরের পর থেকে আমি রেগুলার 61-62 বছর বয়স হবে যখন, তখন রেগুলার একটা পোর্শন আমি ডাক্তার ঔষধ এবং হসপিটাল ডায়াগনস্টিকের জন্য আমি স্পেন্ড করব। আমার যা টাকা থাকবে এটার জন্য এখন বিজনেস এক্সিকিউট করতে হবে, দেশের বাইরে যেতে হবে, কোনো কিছু বন্ধ করতে হবে না। সাপোজ আমেরিকা দেখলাম, আমেরিকা অ্যালাউ করলো না, তাহলে আরেকটা জায়গায় যেতে হবে। বাট আই উইল ট্রাই মাই বেস্ট, শেষ পর্যন্ত চেষ্টা করব যে আমার টাকা পয়সা যাতে আমার আর্ন হয়, আমার লোন পরিশোধ হয় আমার হাত থেকে। এই যে এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড অলরেডি একটা কেস চলতেছে, সেটার একটা লসুট তারা করছে, তার জন্য আমাকে বলতেছে আমার চাইলে আমি একটা ভিজিট করে আসতে পারি, বলে আসতে পারি, মানে ওয়ার্ড আই ক্যান সে। যেরকম একটা ছোট্ট আমার নানুর বাসে 103 নয়াটলা, 103 নয়াটলার 3তলা, 3তলাটা আমার নামে ট্রান্সফার রেজিস্ট্রেশন করবো আস্তে আস্তে, আমার আম্মা যেটা বলে গেছিলো বেঁচে থাকতে। আর আমার নানু তো আরও আগেই বলছিল, সেই 2000 না, 1994 সালে, 93-94 সালে যখন আমার বিয়ে হয়, তারপরে তখন ওই বাড়িটা মাত্র ধরে, তখনই বলছে। তো হোয়াট এভার, এটা যখন ট্রান্সফার করব আমার নামে, আমি কিন্তু এই বাসাটা সেল করব না, সেল করে আমি, কারণ এইটা সেল করলে 30-35 লাখ টাকা পাওয়া যাবে, এটাতে আমি কোন লোন শোধ করবো? এটার জন্য যদি আমার জান চলে যাবে, আমি 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 আমার জান গেলেও আমি এই বাসা কিন্তু আমি, আর এটা আমার শেষ ভরসা, এটা আমার থাকার, আমার বেঁচে থাকার জন্য, এটা দিয়ে আমাকে বেঁচে থাকতে হয়। আমার চাকরি বাকরি কোনো কিছু নেই, এটার উপর আমি বেঁচে থাকবো। চাকরি বাকরি থাকলেও আমাকে এটার উপরে, সাপোজ আমার একটা চাকরি যদি আমি 20,000 টাকার পাই, তাহলে এখানে আমার এই বাসাটাতে আমি টাকা দিয়ে আমি আরেক জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে হবে, সেটাও কিন্তু এনাফ না, মাত্র 13,000 টাকা পাই। দে কান্ট ডু দিস, তাই না? এটা করার কোনো অর্থ নাই। যখন আমি বিজনেস করে আমার হাতে যখন 3-4 কোটি টাকা আসবে, ওখান থেকে আমি 2 কোটি টাকাও যদি আসে, 1 কোটি টাকা আমার লোনের জন্য দিয়ে, লোন রিফান্ডিংয়ের জন্য দিয়ে 60-65 লাখ টাকা, আর বাকি টাকা আমি ব্যাংকে রেখে আমি সারা জীবন চলবো। আমার ব্যাংকে তো অন্তত 1 কোটি টাকা রাখতে হবে, না আমি চিকিৎসা করা, আমার নিজের চলা তো চলবে না, ফ্ল্যাটও থাকতে হবে, তার বাইরে আমার এই টাকাটা হাতে থাকতে হবে অ্যাটলিস্ট। তো তার জন্য বিজনেস এক্সিকিউট করা খুব জরুরি, খুব জরুরি। আর বিয়ে শাদি করতে হবে না, একদম একা ছিলাম। আজকে 2008-এর সেপ্টেম্বর থেকে ডিভোর্স হয়েছে, পর মেজর হারুনের সাথে ওইটাতে আমার মেজর হারুনের সাথে আমার একটা ভিডিও আছে, এরকম আরও অনেকগুলোতে আছে। এখন তাদের আমি যেরকম গাজীপুরে, ওটারও একটা ভিডিও দিয়েছে, গাজীপুরে আমার ছোটো বাচ্চার বার্থডে ছিল, আমরা সবাই মিলে গাজীপুর বিপশট মেসে, গাজীপুর একটা আর্মি অফিসারদের একটা বিপশট মেস, যেখানে সব ফরেন অফিসাররা, হোল সারা পৃথিবী থেকে, বিভিন্ন দেশের আর্মি থেকে, ফরেন আর্মি থেকে অফিসাররা আসতো, এবং অফিসাররা ওখানে ওই বিপশট মেসে, ওই মেসটাতে থাকতো। তো আমি ওই মেসটাতে তাসিনের 4th জন্মদিন, আমার পাপার অপারেশনের 2 মাস পরের কথা, এটা নভেম্বরে অপারেশন করছে, তো জানুয়ারির 3 তারিখে। তো ওই জানুয়ারির 3 তারিখে আমরা একটা বিরাট একটা প্রোগ্রাম করি, এই প্রোগ্রাম পুরোটা অর্গানাইজ আমি করেছিলাম। আর মেজর হারুন HQ ST ডাইরেক্টর, G2 ST ডাইরেক্টরেট ছিল, উনি প্রায় 3-4টা গাড়ি, 2টা বাস, একটা বড় বাস, একটা ছোটো বাস, আর কিছু আর্মির গাড়ি, তো এগুলো দিয়ে আমার আত্মীয় স্বজন যা ছিল সবাইকে প্যাকেট করে ওখানে যে আমরা সবাই মিলে একটা বিশাল প্রোগ্রাম করি। খাবার দাবার তেমন কিছু না, শুধু সবার জন্য মেস থেকে কাচ্চির অর্ডার করা হয়েছিল, বিরিয়ানি, আর আমি কিছু সুইটস বানিয়ে নিয়ে গেছিলাম বাচ্চাদের জন্য। অ্যাকচুয়ালি কাচ্চিও করে না, কারণ তারা এটা কাচ্চি বা মাটন বিরিয়ানি এরকম ছিল আর কি, মাটন দিয়ে যেটা বিরিয়ানি সারা জীবন সারা বাংলাদেশের রোস্ট। তো অ্যাকচুয়ালি খাবার কী ছিল, ওর ভিডিওটা পুরোটা নিয়ে আসুক, তখন দেখলে বোঝা যায়। আর আমি নিজেই তো কাচ্চি, মানে কাচ্চি তো পৃথিবীতে কেনা সবাই, এই যে কাঁচা হয়ে যাচ্ছে সারা বাড়ি, বাট এটার সাথে তো বিরিয়ানির কোনো কানেকশন নেই। কারণ আমরা কাচ্চি বিরিয়ানি খাই না খাই, এটার সাথে কোনো মানুষ বা কোনো জীবিত প্রাণী বা মৃত প্রাণী বলতে হলো শুধুমাত্র যেই ছাগল কেটে রান্না করা হয়েছে বা যেই ভেড়া কেটে রান্না করা হয়েছে, কিন্তু কোনো আরেকটা জীবিত ছাগল কিন্তু ওর ভিতরে যাবে না, আরেকটা আর গরু বা কোনো মানুষ, জীবিত বা মৃত কোনো মানুষ যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কোশ্চেন ডিজেন্ট ডায়ার্স। সো কোনো খাবার দাবার একদম টোটালি হালাল, এর ভিতরে কখনো কেউ কখনো আসবে না, কখনো না। তো হোয়াট এভার, এটাই গেল। আর আমার
লাইফে এই 15-16 বছরে আমি কোনো অন্যায় কাজ করি নাই। আমি যদি লোন পরিশোধ করার জন্য আজকে যদি কোনো একটা বড় ড্রাইভ নিতাম, যখন আমি আমার ফিজিক্যালি আমি ফিট ছিলাম, সেটাও আমার লিগ্যাল হতো এবং ধর্মীয়ভাবে আমি কোনোভাবেই আমি আউট হতাম না, কিন্তু আমি সেটাও আমার কোনো সুযোগ হয়নি। আমার টোটালি আমার কোনো মানুষের সাথে কোনো রিলেশনশিপ হয় নাই, কোনো ফিজিক্যাল রিলেশন কারোর সাথে হয় নাই। আমি বিয়ে শাদী তো করিই না এবং বিয়ে শাদী করারও কোনো রকমের প্ল্যান নেই। আমি সম্পূর্ণ একা আজকে 15-16 বছর ধরে সম্পূর্ণ টোটালি আউট অফ এনি টাইপ অফ রিলেশনশিপ, এনি টাইপ, সব কিছু থেকে আমি আলাদা। বাংলাদেশে আছি, দ্যাট ইজ সো। এবং আমাকে ইউনাইটেড স্টেটস আগে যেতে হবে, তারপরে আরেক জায়গায়। যদি ইউনাইটেড স্টেটসে যদি আমার ভিসা দিতে না, তখন আমি নিজেই ভিসা, কারণ আমি সারা। বাট যদি না হয়, ওরা দেখি যে না, দে আর নট লাইকিং দিস, তাহলে আমি আরেকটা দেশে আমাকে চেষ্টা করতে হবে। আই উইল নট স্টপ মাই ট্রাইং টু গেট অ্যাচিভ মাই বিজনেস টার্গেট আর কি। এটা আমাকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউশনের পরে দেন আমার হাত ভর্তি টাকা পয়সা আসতে হবে এবং আমার লোন তখন আমি পরিশোধ করতে হবে। এটা আমি বলে আসছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আবারও যাবো। তারপর প্রতি মাসে একবার, প্রতি মাসে না হলে প্রতি 2 মাস পর পর যাবো, হাজিরা দিব। বাট যদি এখন যে তারা এখন লক আপ করতে চায়, এখন লক আপ করে কোনো লাভ হবে না। আই কান্ট গিভ এনিথিং, কোনো কিছুই আসতে পারবো না, কোনো কিছুই হাতে নেই, এতটুকু বলতে পারি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দেয়। আমি জানি না এটা কতদিনে ভালো হবে, ভিতর থেকে এটা আসতেই আসে সমানে, হাড় গলে এদিক থেকে আসতেছে। এই যে এখান থেকে হাড় গলার কারণে ফুলে গেছে একদম, মাসল টাসল সবসময়। আই ডোন্ট নো আপ টু ওয়েন আই উইল গেট কিওর ফ্রম দিস। আই এম ট্রাইং বাই মাই অল মিনস টু রিসেট মাই অ্যাটমিক স্টেট। আমার নিজের বাড়ি যে সেলুলার অ্যাটমিক স্টেটটাকে আমি আবার রিসেট করার জন্য আমার মানে আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি একদম। এটার মূল হচ্ছে আমাদের ব্রেন দিয়ে যতক্ষণ ব্রেন বাট যেদিন ব্রেনটাই থাকবে না, যেমন আমার মায়ের ব্রেনটা লাস্টে কাজ করেনি, এরকম যদি হয় তাহলে তার কিছু করার আল্লাহ দুনিয়া থেকে আমার আম্মুর মতোই আমাকে চলে যেতে হবে। বাট তারপরে আমি আমার চেষ্টা করব, যতক্ষণ আমার সেন্স আছে, যতক্ষণ আমার জান আছে, যতক্ষণ আমার ভিতরে ইনার স্পার্ক, আমার আত্মা আছে, আমার লাইট আছে, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করবো। আজ এ পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন। আমি জানি না কেউ অদূর দেখবে কি না দেখবে, কিন্তু আমি আমার জন্য, আপনারা সবাইও আমিও আমি আমার জন্য তো দোয়া করছি এবং আমার জন্য হায়েস্ট চেষ্টা। এবং সারাক্ষণ আমি আমার নিজের সব দিকে, কারণ আমার আই লাভ মাই সেলফ হায়েস্ট। আমি আমার নিজেকে প্রচণ্ড ভালোবাসি, আমি আমাকে ভালোবাসি, দ্যাটস ইট। এবং আমি কিন্তু বাসার একটা মাত্র মেয়ে, আমি বাসার একটা মাত্র মেয়ে বলতে আমার মায়ের আমি একটা মাত্র মেয়ে এবং মায়ের বড় মেয়ে, আমার পরে একটা ছোটো ভাই। আর আব্বুর ঘরে আমি আব্বুর 2 মেয়ে, তার ভিতরে আমি বড়, আর ছোটো তো শুভ, আর তারপর আরও 2টা ভাই, আর এদিকে আমার ভাই বাপ্পি। অল টুগেদার উই আর 5। তো 5-এর ভিতরে আমি সবচেয়ে বড়। আর আমার মায়ের আমি একটাই মাত্র মেয়ে, মায়ের পেটের একটা মাত্র মেয়ে আমি। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।